অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন নরওয়েজিয়ান উড গল্পের ঊনবিংশ পর্ব। পরের লেকচারেও মিদুরির কোনো চিহ্ন নেই। হলো কি মেয়েটার? ওর সাথে সেদিন টেলিফোনে কথা বলার পর 10 দিন পার হয়ে গেছে। একবার ভেবেছিলাম ওকে ফোন করি, পরে ভাবলাম ঠিক হবে না। সে বলেছে সে নিজে ফোন করবে। ওই সপ্তাহের বৃহস্পতিবারে ডাইনিং হলে নাগাসাওয়ার সাথে দেখা হলো। সে এক ট্রে ভর্তি খাবার নিয়ে আমার পাশে এসে বসে আমাদের পার্টি বরবাদ করার জন্য মাফ চাইল। বাদ দাও তো, আমি বললাম। আমার বরং চমৎকার ডিনারের জন্য তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। অবশ্য আমি বলবো তোমার প্রথম চাকরির উদযাপন অনেক আজবভাবে হলো। তার বলতে, সে বলল। আমরা কয়েক মিনিট চুপচাপ বসে খেলাম। আমি হাসুমির সাথে মিটমাট করে নিয়েছি, বলল সে। অবাক হইনি। যতদূর মনে পড়ে আমি তোমার সাথেও খারাপ আচরণ করেছি। হঠাৎ এত মাফ চাওয়া কিসের জন্য? আমি প্রশ্ন করলাম। তুমি কি অসুস্থ নাকি? হতে পারে, হালকা মাথা ঝাঁকিয়ে বলল সে। হাতসুমি বলল, তুমি নাকি তাকে বলেছ আমাকে ছেড়ে দিতে। সেটাই একমাত্র উপায়, বললাম তাকে। হ্যাঁ, আমিও তাই মনে করি, নাগাসাওয়া বলল। ও একজন চমৎকার মানুষ। আমি মিসো স্যুপ খেতে খেতে বললাম। জানি। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার জন্য একটু বেশিই চমৎকার। ঘুমাচ্ছিলাম। গভীর ঘুমের মধ্যে বেল বাজলে আমি ঘুমের মধ্যেই বুঝতে পারলাম ফোন এসেছে। ঘুম ভেঙে গেল আর আমি বোকার মতো তাকিয়ে থাকলাম। মনে হচ্ছিল যখন ঘুমাচ্ছিলাম তখন ব্রেন ফুলে না যাওয়া পর্যন্ত আমার মাথা পানিতে ডুবেছিল। ঘড়িতে 6:30 বাজে, কিন্তু সেটা ভোর না সন্ধ্যা বুঝতে পারছিলাম না। আমার মনে পড়ছিল না আজকে কি বার। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ফ্ল্যাগ পোলে পতাকা নেই। তার মানে সম্ভবত সন্ধ্যা। যাক, ফ্ল্যাগ পোল তাহলে কোনো কাজে লাগলো। হ্যালো ওয়াতানাবে, তুমি কি এখন ফ্রি আছো? মিদুরি জিজ্ঞেস করল। জানি না, আজকে কি বার? শুক্রবার। ভোর না সন্ধ্যা এটা? অবশ্যই সন্ধ্যা। কি সব আজব প্রশ্ন করছো? দাঁড়াও দেখে বলি। হ্যাঁ, সন্ধ্যা 6:18। তার মানে আসলেই সন্ধ্যা। মনে পড়ল আমি বিছানায় শুয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। মাথা কাজ করা শুরু করলো। শুক্রবার রাতে আমার রেকর্ড স্টোরে কাজ থাকে না। হ্যাঁ, ফ্রি আছি। তুমি কোথায়? ওয়েনো স্টেশনে। আমার সাথে শিনজুকুতে দেখা করো। আমি এখনই বেরোচ্ছি। আমরা একটা সময় আরেক জায়গা ঠিক করে ফোন রাখলাম। বারে ঢুকে দেখি মিদুরি কাউন্টারের শেষ মাথায় ড্রিঙ্ক নিয়ে বসে আছে। একটা অজস্র ভাঁজওয়ালা পুরুষের সাদা বলকান কোট পরা, সাথে পাতলা হলুদ সোয়েটার আর নীল জিন্স। এক হাতে 2টা ব্রেসলেট পরেছিল। কি ড্রিঙ্ক নিয়েছো তুমি? জানতে চাইলাম আমি। টম কলিন্স। আমি হুইস্কি আর সোডা অর্ডার করার পর খেয়াল করলাম মিদুরির পায়ের কাছে একটা বিশাল সুটকেস। ট্রিপে গিয়েছিলাম, সে বলল। মাত্র ফেরত আসলাম। কোথায় গিয়েছিলে? নারার দক্ষিণে আর আমরির উত্তরে। একই ট্রিপে? বোকার মতো কথা বলো না তো। আমি পাগল হতে পারি, কিন্তু একসাথে উত্তর আর দক্ষিণে যেতে পারি না। বয়ফ্রেন্ডের সাথে নাড়াতে গিয়েছিলাম, তারপর আমরিতে গিয়েই একা একা থেকেছি। আমি আমার হুইস্কি আর সোডাতে চুমুক দিয়ে মিদুরির মুখ থেকে তার সিগারেট নিয়ে মালবোরো সিগারেটটা ধরালাম। তোমার নিশ্চয়ই ভয়াবহ সময় গেছে অন্ত্যেষ্টিক্রিয়াটি নিয়ে। না, অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যাপারটা সহজ ছিল।
আমাদের অনেক প্র্যাকটিস করা ছিল। তুমি স্রেফ একটা কালো কিমোনো পরে ভদ্র মেয়ের মতো বসে থাকবে ব্যাস। বাকি সবাই যা করার দরকার করে দেবে, আঙ্কেল, প্রতিবেশী, এরা আর কি। তারা সাকি আনবে, সুশি অর্ডার করবে, সান্ত্বনাদায়ক কথাবার্তা বলবে, কান্নাকাটি চলবে, স্মরণ চিহ্ন ভাগাভাগি হবে, পিস অফ কেক। পুরো ব্যাপারটা পিকনিকের মতো। দিনের পর দিন আমি যে নার্সিং করেছি তার তুলনায় এটা পিকনিক। আমি আর আমার বোন একদম কাঠখোট্টা হয়ে গেছি। আমরা এমনকি কাঁদতেও পারিনি। আমাদের কোনো কান্না বাকি ছিল না। লোকজন ফিসফাস করছিল, এই মেয়েগুলো বরফের মতো কঠিন। আমরা তখন ঠিক করলাম আমরা কোনোভাবেই কাঁদব না। আমরা দু বোন এরকমই। আমি জানি আমরা চাইলেই মিছিমিছি কান্না দেখাতে পারতাম, কিন্তু সেরকম কোনো কিছু আমরা কখনো করব না। কুত্তার বাচ্চা সব। ওরা যত আমাদেরকে চাইছিল কাঁদতে দেখতে, আমরা তত মন স্থির করেছে কাঁদব না। তাদেরকে কোনো তৃপ্তি পেতে দেব না। আমি আর বোন এমনিতেই আলাদা, কিন্তু এরকম ব্যাপারে আমরা একরকম হয়ে যাই। মিদুরি হাত নাড়িয়ে ওয়েটারকে আরেকটা টম কলিন্স আর বাদাম অর্ডার করল। হাত নাড়ানোই কর্কশ ধ্বনি তুলল ওর ব্রেসলেট। তারপর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান শেষ হলে সবাই যার যার বাসায় চলে গেল। আমরা দুজন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বসে বসে সাকি খেলাম। ওই বড় হাফ গ্যালনের এক বোতল শেষ করে আরেক বোতলেরও অর্ধেক গিললাম। আর পুরোটা সময় সবাইকে গালাগালি করলাম। ওই লোকটা গাধা, ওইটার মাথায় গোবর, ওই লোক দেখতে ঘোয়াও কুত্তার মতো, আরেকজন দেখতে শোরের মতো, অমুকে ভণ্ড, তমুকে বাটপার। তুমি ভাবতেও পারবে না এসব করতে কিরকম ভালো লেগেছিল আমাদের। কল্পনা করতে পারছি। তারপর দুজন জড়াজড়ি করে ঘুমোতে গেলাম। দুজনেই ঠান্ডায় জমে শেষ। আমরা ঘন্টার পর ঘন্টা ঘুমালাম। ফোন টোন বেজেছিল সম্ভবত, বাজুক। আমরা মরার মতো পড়ে থাকলাম। তারপর একসময় উঠে সুশি অর্ডার দিলাম আর আলোচনা করলাম কি করা যায়। ঠিক করলাম কিছুদিনের জন্য দোকান বন্ধ করে নিজেদের মতো করে জীবনটা উপভোগ করব। গত কয়েক মাস মরার মতো খেটেছি। আমাদের একটু ছুটি দরকার। আমার বোন তার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতে চায়, তাই আমিও ভাবলাম আমারটাকে নিয়েও ঘুরে আসি কোথাও থেকে। আর পাগলের মতোই লাগাই। মিতুরি চুপ করে কান চুলকালো। উপ, সরি। সমস্যা নেই, আমি বললাম। তারপর তুমি নাড়া গেলে? হ্যাঁ, জায়গাটা আমার সবসময় ভালো লেগেছে। মঠগুলো, হরিণের পার্ক। আর পাগলের মতো সেক্স করলে? না, একদমই না, একবারও না। দীর্ঘশ্বাস ফেলে বলল সে। যেই মুহূর্তে আমরা হোটেলের রুমে ঢুকে গেলাম, ব্যাগ রাখলাম, আমার পিরিয়ড শুরু হলো, একদম বন্যার মতো। আমি হাসি থামাতে পারলাম না। হারে, মোটেও কোনো হাসির ব্যাপার না। এবার 1 সপ্তাহ আগেই শুরু হয়ে গেল। আমি তো দুঃখে কেঁদেই ফেললাম। আমার মনে হয় ধকলের কারণে এমন হয়েছে। আমার বয়ফ্রেন্ড তো খেপেই গেল। সে কথায় কথায় রেগে যায়। যদিও দোষ আমার না, আমি তো আমার পিরিয়ড চাইনি। আর পিরিয়ডের সময় আমার মেজাজ খুবই খারাপ থাকে। প্রথম 1 দিন 2 দিন আমি কিছুই করতে চাই না। তোমাকে তখন আমার থেকে 100 হাত দূরে থাকতে হবে। আমি দূরেই থাকবো, কিন্তু বুঝবো কি করে? জানতে চাইলাম। ঠিক আছে, এরপর থেকে আমার পিরিয়ড শুরু হলে আমি কিছুদিন হ্যাট পরে থাকবো, লাল হ্যাট। তাহলে বুঝতে পারবে। হাসতে হাসতে বলল সে। আমাকে যদি রাস্তায় দেখো লাল হ্যাট পরে হাঁটছি, কথা বলার চেষ্টাও করো না। স্রেফ অন্য দিক দিয়ে পালিয়ে যেও। ভালো, অন্য মেয়েরাও যদি এমন করতো। আমি বললাম। যাই হোক, নাড়াতে কি করলে তাহলে? আর কি করব? হরিণকে খাওয়ালাম আর সব জায়গায় হেঁটে বেড়ালাম।
জঘন্য ব্যাপার হলো। আমরা মাঝে মাঝে কঠিন ঝগড়া করলাম। তারপর ফেরত আসার পর থেকে তার সাথে আমার আর দেখা হয়নি। আমি কিছুদিন নিজে নিজে ঘুরে বেড়ালাম। তারপর ঠিক করলাম একা একা একটা ভালো ট্রিপে যাব। তাই গেলাম আমৃতে। হিরসাকিতে এক ফ্রেন্ডের সাথেও দুরাত থাকলাম। তারপর সব জায়গায় ঘুরে বেড়ালাম, সিমুকিতা, টাম্পি, এরপর অনেক রকম জায়গা, সুন্দর জায়গা। আমি একবার ওই জায়গার জন্য ম্যাপ ব্রাসিয়ার বানিয়েছিলাম। কখনো গেছো ওদিকে? না, কখনো না। যাই হোক, মিদুরি বলল, টম কলিন্সে চুমুক দিয়ে বাদামের খোসা ভাঙতে ভাঙতে সে বলল, পুরোটা সময় আমি একা একা ঘুরলাম আর তোমার কথা ভাবছিলাম। তুমি সাথে থাকলে কত মজা হতো। কি বলো? কি বলো মানে? মিদুরি শূন্য চোখে আমার দিকে তাকালো। কি বলো মানে কি? কি বলো মানে কি বলো? আমার কথা ভাবছিলে কেন? কারণ হয়তো আমি তোমাকে পছন্দ করি, সেজন্য ভাবছিলাম। আর কেন ভাববো? কে আছে এমন কারোর সঙ্গে পাওয়ার কথা ভাবে যাকে সে পছন্দ করে না? কিন্তু তোমার তো বয়ফ্রেন্ড আছে। আমি বললাম, তোমার আমার কথা ভাবার প্রয়োজন নেই। আস্তে করে হুইস্কি আর সোডাতে চুমুক দিলাম। এর মানে বলতে চাও আমার বয়ফ্রেন্ড থাকলে আমি তোমার কথা ভাবতে পারবো না? না, সেরকম না। মানে খালি শোনো ওয়াতেনাবে, আমার কথাগুলো মন দিয়ে শোনো। মিদুরি আমার দিকে আঙুল তাক করে বলল, আমি তোমাকে সাবধান করছি। গত মাসের পুরো যন্ত্রণা আমার মধ্যে জমে আছে, যে কোনো সময় ফেটে বেরিয়ে যেতে পারে। তাই যা বলবে সাবধানে বলো। এরকম কথা আরেকবার বলবে, আমি এই জায়গায় কেঁদে বন্যা বানিয়ে ফেলব। আমি একবার শুরু করলে সারা রাত চালাতে পারি। তার জন্য তুমি তৈরি? আমি একদম পশুর মতো কাঁদতে পারি। কোথায় আছি আমার কিচ্ছু আসে যায় না। ফাজলামি করছি না। আমি মাথা ঝাঁকিয়ে চুপ থাকলাম। দ্বিতীয় হুইস্কি আর সোডা অর্ডার দিলাম। কয়েকটা পেস্তা বাদাম মুখে দিলাম। সেইকারের শব্দ, বরফ বানানোর মেশিনের তৈরি শব্দ আর গ্লাসের টুংটাং আওয়াজের মধ্য দিয়ে কোথা থেকে যেন সারা ভনের গাওয়া পুরনো ধাঁচের প্রেমের গান ভেসে আসছিল। টেম্পুর ঘটনার পর থেকে আমার আর আমার বয়ফ্রেন্ডের মধ্যে ব্যাপার স্যাপার ঠিক নেই। টেম্পুর ঘটনাটা কি? 1 মাস আগে আমি ওর সাথে ড্রিঙ্ক করতে গিয়েছিলাম। ওর কিছু বন্ধুও ছিল আমাদের সাথে। আমি তাদেরকে একটা গল্প বলেছিলাম যে আমাদের এক প্রতিবেশী মহিলা একবার এমন হাঁচি দিয়েছিল তার ট্যাম্পন ছিটকে বেরিয়ে গিয়েছিল। মজার ঘটনা না, বলো? খুবই মজার, আমি হাসতে হাসতে বললাম। হ্যাঁ, অন্যরা যারা ছিল তারাও সেরকমই মনে করেছিল। কিন্তু সে খেপে গিয়ে বলল, আমার এরকম নোংরা বিষয় নিয়ে কথা বলা উচিত না। একদম লুথা কিসিমের লোক। ওয়াও! এমনিতে সে একজন দারুণ মানুষ, কিন্তু এসব ব্যাপারে খুবই সংকীর্ণ মনের। মিদুরি বলল, যেমন ধরো, আমি সাদা আন্ডারওয়্যার ছাড়া আর কোনো রঙের কিছু পরলে সে ক্ষেপে যায়। তোমার কি মনে হয় না এসব সংকীর্ণ মনের লক্ষণ? হয়তো, আমি বললাম, কিন্তু পুরোটাই যার যার পছন্দের ব্যাপার। আমার অবাক লাগলো ভেবে যে এরকম একটা লোক মিদুরির মতো মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে চায়, কিন্তু মিদুরিকে কিছু বললাম না। তো তুমি কি করছিলে? জানতে চাইল সে। কিছুই না, সবসময় যা করি তাকে বললাম। কিন্তু তারপরে আমার মনে পড়ল মিদুরিকে দেয়া কথা মতো তাকে কল্পনা করে মাস্টারবেট করার চেষ্টা করেছিলাম। ওকে নিচু গলায় বললাম, সেটা যাতে আশেপাশের কেউ শুনতে না পায়। মিদুরির চোখ উজ্জ্বল হয়ে উঠল, আঙুল মটকালো শব্দ করে। কেমন হলো ব্যাপারটা? ভালো ছিল? না, অর্ধেক গিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপর আর করিনি।
মানে? বলতে চাও নেতিয়ে গিয়েছিলে? একদম। ধ্যাত, বিরক্ত হয়ে বলল সে। নিজেকে বিরক্ত হতে দেয়া চলবে না। সেক্সি কিছু ভাবো। যাও, তোমাকে অনুমতি দিলাম। আচ্ছা, এক কাজ করা যেতে পারে। পরের বার আমি ফোনে কথা বলবো তোমার সাথে। ডর্মের ফোনটা লবিতে, বড় দরজার কাছে। লোকজন সবসময় যাওয়া আসা করে ওখান দিয়ে। বললাম তাকে। ডর্মের প্রধান আমাকে খালি হাতে খুন করবে যদি দেখে ওখানে দাঁড়িয়ে আমি ওসব কিছু করছি। খুব খারাপ। বাদ দাও, আমি আরেকবার চেষ্টা করব আমার মতো করে। নিজের সেরাটা চিন্তা করো, মিতুরি বলল। ঠিক আছে। আমার মনে হয় দোষটা আমার। আমি হয়তো যথেষ্ট সেক্সি নই শারীরিক দিক দিয়ে। সেরকম কিছু না। ওকে আশ্বাস দিলাম, পুরোটাই কল্পনার ব্যাপার। তুমি জানো, সে বলল, আমার পেছনটা অনেক স্পর্শকাতর। মাথায় থাকলো ব্যাপারটা। আচ্ছা, আমরা এখন একটা পর্ন মুভি দেখতে যাই না কেন? আমরা বার থেকে একটা ইল শপে গেলাম। তারপর সেখান থেকে গেলাম শিনজুকুর সবচেয়ে মন্দা চলা থিয়েটারগুলোর একটায়, যেখানে এক টিকিটে 3টা অ্যাডাল্ট মুভি চলে। একমাত্র জায়গা যেটা আমরা কোনো খবরের কাগজে পেলাম, সেখানে S&M জিনিসপত্র চলে। হলের ভেতর বলার অযোগ্য রকমের বাজে গন্ধ। আমরা ঠিক সময়ে গিয়ে হাজির হয়েছিলাম। S&M জিনিসপত্র মাত্র শুরু হয়েছে। কাহিনী হলো, একজন সেক্রেটারি আর তার হাই স্কুলে পড়ুয়া বোনকে একদল লোক অপহরণ করেছে। টর্চারের ভয় দেখানো হচ্ছে। ছোট বোনকে রেপ করা হবে এই ভয় দেখিয়ে বড় বোনকে জঘন্য কাজ করতে বলা হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরই বড় বোনকে একজন মর্ষকামীকে পরিণত হতে দেখা গেল। ছোট বোনও এইসব কাজ করবার দেখে উত্তেজিত হয়ে গেল। খুবই ফালতু আর একই জিনিস বারবার হচ্ছে। আমি কিছুক্ষণে বিরক্ত হয়ে গেলাম। মিদুরি স্ক্রিনের দিকে আঠার মতো তাকিয়ে থাকলো। আমি মুগ্ধ হয়ে গেলাম কাউকে এরকম মনোযোগের সাথে পর্ন মুভি দেখতে দেখে। টিকিটের টাকা উসুল। সে তার চিন্তা ভাবনা আমার কাছে নিয়মিত পেশ করতে থাকলো। বিরতির সময় আলো জ্বলে উঠলে আমি খেয়াল করলাম পুরো হলে আর কোনো মেয়ে নেই। একজন আমাদের কাছে বসেছিল, সম্ভবত ছাত্র। মিদুরিকে দেখে সিট বদলে দূরে গিয়ে বসল। আচ্ছা, আমাকে বলো তো ওয়াতেনাবে, এরকম জিনিস দেখলে কি তোমার কিছু হয়? হ্যাঁ, অবশ্যই, কখনো কখনো, আমি বললাম। এর জন্যই তো এরা এসব মুভি বানায়। মিদুরি প্রথম দিকে মজা পাচ্ছিল, পরে মনে হলো সেও বিরক্ত হয়ে গেল একই জিনিস বারবার দেখে দেখে। বলল, চলো আমরা যাই। আমরা বাইরে বেরিয়ে প্রথমে কিছুক্ষণ গভীরভাবে শ্বাস নিলাম। এই প্রথম আমার মনে হলো শিনজুকুর বাতাস কোনো জায়গার ভেতরের বাতাসের চেয়ে স্বাস্থ্যকর। ভালোই মজা হলো, মিদুরি বলল। পরে আরেকদিন আমরা আবার দেখব, কি বলো? আবার কি দেখার আছে? তারা তো একই জিনিস বারবার করে, আমি বললাম। এছাড়া আর কি করবে? আমরাও তো একই জিনিস বারবার করি। কথায় যুক্তি আছে। আমরা আরেকটা বারে গিয়ে ড্রিঙ্ক অর্ডার করে আরও হুইস্কি গিললাম। মিদুরি 3টা কি 4টা ককটেল খেলো। আবার বের হয়ে গিয়ে গাছে উঠতে চাইল। এখানে আশেপাশে কোনো গাছ নেই, আমি বললাম। থাকলে উঠতে পারতে না, তুমি যথেষ্ট মাতাল। তুমি সবসময় বিচক্ষণের মতো কথা বলো আর মজা নষ্ট করো। আমি মাতাল কারণ আমি চেয়েছি মাতাল হতে, এতে দোষের কোথায়? আর মাতাল হলেও আমি গাছে উঠতে পারবো। সবচেয়ে উঁচু গাছটার মাথায় উঠে সবার উপর প্রস্রাব করে দেব। তোমার কি বাথরুম ধরেছে নাকি? হুম। আমি মিদুরিকে শিনজুকু স্টেশনের পে টয়লেটে নিয়ে গিয়ে স্লটে কয়েন ফেলে ওকে ভেতরে ঢুকিয়ে দিলাম।
তারপর সন্ধ্যার খবরের কাগজ কিনে কাছে দাঁড়িয়ে পড়তে থাকলাম আর অপেক্ষা করতে লাগলাম ওর বেরিয়ে আসার জন্য। কিন্তু সে বের হলো না। 15 মিনিট পর আমার চিন্তা হতে লাগলো। যখন ভাবলাম গিয়ে খোঁজ নেব, তখন সে শুকনো মুখ করে বেরিয়ে আসলো। সরি, বলল সে, টয়লেটে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ঠিক আছো তো? আমি আমার কোট ওর কাঁধে পরিয়ে দিলাম। মনে হয় না। আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তোমার বাসায় গিয়ে লম্বা একটা গোসল দিয়ে ঘুম দেওয়া উচিত। তুমি খুব ক্লান্ত। না, বাসায় যাব না। কি হবে ওখানে গিয়ে? কেউ তো নেই। এরকম জায়গায় একা একা ঘুমাতে পারবো না আমি। দারুণ, আমি বললাম। তাহলে কি করবে? চলো কোনো একটা লাভ হোটেলে যাই। আমি তোমার কোলে মাথা রেখে সারা রাত মরার মতো ঘুমাবো। তারপর সকালে কোথাও নাস্তা করে একসাথে ক্লাসে যাব। তুমি আগে থেকে এটা পরিকল্পনা করেছিলে, তাই না? সেজন্যই আমাকে ফোন করেছো? অবশ্যই। তোমার উচিত ছিল তোমার বয়ফ্রেন্ডকে ফোন করা, আমাকে নয়। এসবের জন্য দুনিয়াতে বয়ফ্রেন্ডরা আছে। কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চাই। তুমি আমার সাথে থাকতে পারবে না, বললাম আমি। প্রথমত, আমাকে মাঝরাতের আগে ডর্মে ফিরে যেতে হবে, না হলে কারফিউতে পড়ব। একবার এরকম পড়েছিলাম, অনেক টাকা জরিমানা দিতে হয়েছিল। দ্বিতীয়ত, আমি যদি কোনো মেয়ের সাথে বিছানায় যাই, তার সাথে সেক্স করার জন্যই যাব। আমি চাই না পাশে শুয়ে থেকে নিজেকে আটকে রাখতে। ফাজলামো করছি না। আমি হয়তো তোমার সাথে জোর করে ফেলতে পারি। তার মানে তুমি আমাকে আঘাত করবে, হাত বেঁধে পেছন থেকে রেপ করবে? ধ্যাত, আমি সিরিয়াস। কিন্তু আমি খুব একা। আমি কারোর সাথে থাকতে চাই। আমি জানি তোমার উপর জোর করছি, এমন সব আবদার করছি যার বদলে তোমাকে কিছুই দিতে পারবো না। যা মাথায় আসছে বলে ফেলছি। তোমাকে রুম থেকে টেনে বের করে আমাকে সব জায়গায় নিয়ে যেতে বলছি। কিন্তু একমাত্র তুমিই আছো যার সাথে এমন কাজ করতে পারি আমি। আমি কখনো আর কারোর সাথে মন মতো কিছু করতে পারিনি। এই 20 বছরের জীবনে কখনো না। আমার বাবা মা আমার দিকে কখনো বিন্দুমাত্র মনোযোগ দেয়নি। আর আমার বয়ফ্রেন্ড, সে একদমই সে ধরনের মানুষ না। আমার মতো করে কিছু করতে চাইলেই সে রেগে যায়। ফলে আমাদের মধ্যে ঝগড়া হয়। তুমি একমাত্র যাকে আমি এইসব কথা বলতে পারি। আর আমি সত্যি অনেক 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 ক্লান্ত। আমি চাই কেউ আমাকে বলুক সে আমাকে কতটা পছন্দ করে আর আমি কতটা সুন্দরী। এইসব শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তে চাই। এটুকুই শুধু আমি চাই। তারপর ঘুম থেকে যখন উঠব, তখন আমার মধ্যে পুরো শক্তি থাকবে। তোমাকে আর কখনো এসব আজাইরা আবদার নিয়ে বিরক্ত করব না। কথা দিচ্ছি, ভালো মেয়ে হয়ে যাব। বুঝতে পারছি, কিন্তু সত্যি বলছি আমার কিছু করার নেই। উফ প্লিজ। তাহলে আমি কিন্তু এখানে মাটিতে বসে কান্না শুরু করব। সারা রাত ধরে কাঁদব। যে লোক আমার সাথে প্রথম কথা বলতে আসবে তার সাথে বিছানায় যাব। কি আর করা, আমি ডর্মে ফোন করে নাগাসাওকে চাইলাম। সে ফোন ধরলে আমি বললাম সে এমন ব্যবস্থা করতে পারবে কিনা যেন মনে হয় আমি রাতে ডর্মে ফিরেছি। একটা মেয়ের সাথে আটকে গিয়েছি, সংক্ষেপে ব্যাখ্যা করলাম। ঠিক আছে, সে বলল। উপযুক্ত কারণ বটে। আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশিই হব। তোমার নাম ট্যাগ বদলে ইন করে দেব। চিন্তা করো না। যত সময় লাগে নিতে পারো। সকালে আমার রুমের জানালা দিয়ে ঢুকে যেও। থ্যাঙ্কস। তোমার সাহায্য পাওনা থাকলো, বলে ফোন কেটে দিলাম। সব ঠিক? মৃদুই জানতে চাইল। বলা যায়।
আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, দারুণ, চলো ডিস্কোতে যাওয়া যাক, এখনো রাত বেশি হয়নি। দাঁড়াও, একটু আগে না বললে তুমি খুব ক্লান্ত? ডিস্কোর মতো কোনো কিছু হলে আমি ঠিক আছি। হায় খোদা, বললাম আমি। তার কথাই ঠিক। আমরা একটা ডিস্কোতে গেলাম। নাচতে শুরু করলে তার শক্তি উচ্ছ্বাস ফেরত আসতে থাকলো। 2টা হুইস্কি আর কোক খেলো সে। ঘেমে না যাওয়া পর্যন্ত নাচতে থাকলো। কি দারুণ মজা, খুশিতে বলে উঠল। আমরা বিরতি নিয়ে টেবিলে গিয়ে বসলাম। কত বছর এরকম নাচিনি। আমার মনে হয় তুমি যখন নাচো তোমার শরীরের নড়াচড়ার সাথে আত্মার মুক্তি ঘটে। আমি বলবো তোমার আত্মা সবসময়ই মুক্ত। মোটেও না, হেসে মাথা দোলাতে দোলাতে সে বলল। যাই হোক, এখন একটু ভালো লাগছে, প্রচণ্ড খিদেও লাগছে। চলো পিৎজা খাওয়া যাক। আমি ওকে আমার চেনা একটা পিৎজা হাউসে নিয়ে গিয়ে বিয়ার আর আজমভি পিৎজা অর্ডার করলাম। আমার তেমন খিদে ছিল না। 12 স্লাইসের মতো 4 স্লাইস খেলাম, বাকিটা শেষ করলো মিদুরি। তুমি দেখি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছ, আমি বললাম। একটু আগেও তোমার পা কাঁপছিল আর মুখ শুকিয়ে গিয়েছিল। কারণ আমি আমার স্বার্থপর আবদার কারো উপর চাপিয়ে দিতে পেরেছি, সে বলল। তুমি আমাকে সুস্থতা থেকে বের করে এনেছ। এই পিৎজাটা দারুণ। আচ্ছা, সত্যি বাসায় কেউ নেই? সত্যি, আমার বোন তার বন্ধুর বাসায় আছে। ওর ভূতের ভয় আছে। আমি না থাকলে সে একা বাড়িতে ঘুমাতে পারে না। তাহলে ফালতু লাভ হোটেলের চিন্তা বাদ দাও। এরকম জায়গায় গেলে তোমার নিজেকে সস্তা মনে হবে। চলো তোমার বাসায় যাই। আমার জন্য একটা আলাদা বিছানা নিশ্চয়ই করতে পারবে? মিদুরি মিনিট খানেক ভেবে মাথা ঝাঁকালো। ঠিক আছে, চলো বাসাতেই গিয়ে থাকি। আমরা ইয়ামানোতে লাইন ধরে আচসোকা গেলাম। খুবায়াসি বুক স্টোরের বন্ধ মেটাল শাটার তুললাম। শাটারে কাগজ লাগিয়ে লেখা ছিল সাময়িকভাবে বন্ধ। অন্ধকার দোকানের মধ্যে পুরনো কাগজের গন্ধ। অনেক ম্যাগাজিনের বান্ডেল পড়ে আছে ফেরত যাবার জন্য। আগেরবারের ঠান্ডা অনুভূতি আমার আরেকটু বাড়ল। নদীর ঘাটের পরিত্যক্ত জায়গার মতো লাগছে। তোমাদের আবার দোকান চালু করার ইচ্ছে নেই? জানতে চাইলাম আমি। না, আমরা ভাবছি এটা বিক্রি করে দেব, মিদুরি বলল। টাকা ভাগ করে আমরা কারো আশ্রয় ছাড়া আমাদের মতো আলাদা আলাদা থাকব। আমার বোন আগামী বছর বিয়ে করছে। আমার আরো 3 বছর স্কুল আছে। আমাদের এটুকুর জন্য অনেক টাকা দরকার। আমি আমার পার্ট টাইম চাকরি চালিয়ে যাব। এই জায়গা বিক্রি করে দিয়ে আপাতত বোনের সাথে একটা অ্যাপার্টমেন্টে উঠে যাব। কেউ এই জায়গা কিনবে মনে হয়? কিনবে সম্ভবত। আমি একজনকে চিনি যে সুতার দোকান দিতে চায়। আমাকে কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল যে বিক্রি করতে চায় কিনা। বেচারা বাবা কত কষ্ট করলে এই জায়গার জন্য। অল্প অল্প করে লোনের টাকা দিয়ে জায়গাটা নিল, অথচ শেষ কিছুই থাকল না। সব নদীর মতো ভেসে গেল। তুমি তো ছিলে, আমি বললাম। আমি? হাসতে হাসতে বলল মিদুরি। তারপর গভীর করে নিঃশ্বাস ফেলল। চলো উপরে যাই, অনেক ঠান্ডা এখানে। উপরে গিয়ে সে আমাকে রান্নাঘরের টেবিলে বসালো। গরম পানি দিয়ে গোসল করতে চলে গেল সে। আমি ততক্ষণে কেটলিতে পানি বসিয়ে চা বানালাম। গোসলের পর আমরা টেবিলে মুখোমুখি বসে চা খেলাম। হাতের উপর থুতনি রেখে সে আমার দিকে দীর্ঘ সময় গভীরভাবে তাকিয়ে থাকল। ঘড়ির টিকটিক শব্দ, ফ্রিজের একটানা হুম শব্দ, মাঝে মাঝে থার্মোস্ট্যাটের চালু আর বন্ধ হওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ হচ্ছিল না। ঘড়ি বলছিল মাঝরাত, দ্রুত এগিয়ে আসছে। জানো ওয়াতানাবে, তোমাকে ভালো করে দেখলে বুঝলাম তোমার চেহারাটা বেশ ইন্টারেস্টিং। তাই? আমি একটু আহত বোধ করলাম।
আমার সাথে সুন্দর চেহারা যায়। সে বলল, আর তোমার চেহারা? যতই দেখছি ততই মনে হয় ওকে দিয়ে হবে। আমারও, বললাম আমি। মাঝে মাঝে আমি যখন নিজের কথা ভাবি তখন বলি, জাহান্নামে যাক সবকিছু, আমাকে দিয়ে হবে। আরে, আমি কিন্তু বাজে অর্থে বলিনি। মনের কথা আমি ঠিকঠাক শব্দে প্রকাশ করতে পারি না, তাই লোকজন ভুল বোঝে আমাকে। আমি তোমাকে বলার চেষ্টা করছি যে তোমাকে আমার ভালো লাগে। আমি বলেছি কখনো এই কথা? বলেছ, আমি বললাম। মানে, বলতে চাই, আমি একমাত্র মেয়ে না যার ছেলেদের বুঝতে সমস্যা হয়। কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি, প্রতিবার একটু একটু করে। মৃদুরে এক বাক্স মালবড়ো নিয়ে এসে একটা ধরালো। তুমি যখন শূন্য থেকে শুরু করছো, তোমার শেখার তখন অনেক বাকি। অবাক হচ্ছি না? ওহো, আমি ভুলেই গেছিলাম। তুমি কি বাবার জন্য ধূপকাঠি জ্বালাতে চাও? আমি মৃদুরীর পেছন পেছন বৌদ্ধ মূর্তি রাখা রুমে গেলাম। ওর বাবার ছবির সামনে ধূপকাঠি জ্বালিয়ে আর হাত জোড় করলাম। জানো আমি সেদিন কি করেছি? মৃদুরী বলল, আমি বাবার ছবির সামনে নগ্ন হয়ে বসেছিলাম। সব কাপড় খুলে আমার শরীর তাকে ভালোভাবে দেখতে দিয়েছি। ইয়োগার মতো করে বসেছিলাম। তারপর, এই যে বাবা, এগুলো আমার স্তন, আর এটা আমার যোনি। কি অদ্ভুত! এরকম কেন করলে? আমি অবাক হলাম। জানি না, আমার মনে হচ্ছিল দেখাই। মানে, আমার অর্ধেক তো তার বীর্য থেকে এসেছে, তাই না? কেন দেখাবো না? এই যে তোমার বানানো মেয়ে। আমি আসলে তখন একটু মাতাল ছিলাম, সেজন্যই বোধহয়। হতে পারে। আমার বোন রুমে ঢুকে মাথা ঘুরিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। বাবার স্মৃতিছবির সামনে আমি নগ্ন হয়ে পা ছড়িয়ে বসে আছি। আমার মনে হয় সবাই অবাক হতো। আমারও তাই মনে হয়। আমি তাকে ব্যাখ্যা দিলাম কেন এরকম করলাম, আর বললাম, মোমো, বোনের নাম মোমো, এসো, তোমার কাপড় খুলে রেখে আমার পাশে বসো আর তাকে দেখতে দাও। কিন্তু সে করল না। ও শকড হয়ে চলে গেল, একদম রক্ষণশীল ধরনের। অন্য কথায় বললে সে আসলে নর্মাল। আমি বললাম, ওয়াতেনাবে, আমাকে বলো তো, আমার বাবা সম্পর্কে তোমার কি ধারণা? নতুন পরিচিত কারোর সাথে আমি সুবিধা করতে পারি না, কিন্তু তার সাথে একা থাকতে আমার খারাপ লাগেনি। আমার সহজে লেগেছে। আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি। অনেক কিছু কি নিয়ে? যেমন ইউরিপিডিস, আমি বললাম। মৃদুরী জোর হাসিতে ফেটে পড়ল। তুমি পাগল নাকি? কেউ মাত্র পরিচিত হয় একজন মৃত্যু পথযাত্রীর সাথে ইউরিপিডিস নিয়ে কথা বলে না? আচ্ছা, কেউ তো তার বাবার স্মৃতির সামনে নগ্ন অবস্থায় পা ছড়িয়ে বসেও থাকে না। মৃদুরী মুখ টিপে হাসতে হাসতে মূর্তির ঘণ্টা বাজালো। গুড নাইট বাবা, আমরা এখন মজা করব। তুমি কোনো চিন্তা করো না, ঘুমাও। এখন তো আর কষ্ট হচ্ছে না, নাকি? তুমি তো এখন আর বেঁচে নেই, তাই না? আমি নিশ্চিত তোমার কষ্ট হচ্ছে না। আর যদি কষ্ট হয়, ঈশ্বরের কাছে অভিযোগ করে দিও। তাদের গিয়ে বলো তারা অনেক নিষ্ঠুর। আশা করি মায়ের সাথে তোমার দেখা হয়েছে। তোমরা ভালোভাবে সময় কাটাতে থাকো। গুড নাইট। গোসলের পর পোশাক বদলে মৃদুরীর বাবার পাজামা পরলাম। একটু ছোট, কিন্তু কিছু না পরার থেকে ভালো। মৃদুরী মূর্তির রুমে একটা ম্যাট্রেস বিছিয়ে দিল আমার জন্য। এখানে ঘুমাতে ভয় লাগবে না তো তোমার? সে জানতে চাইল। মোটেই না, আমি তো খারাপ কিছু করিনি।
হেসে বললাম আমি। কিন্তু তুমি আমার সাথে থাকবে আর আমাকে জড়িয়ে ধরে থাকবে আমার ঘুম না আসা পর্যন্ত, ঠিক না? ঠিক, আমি বললাম। মৃদুরীর বিছানাটা ছোট, ওকে জড়িয়ে ধরে আমি পড়ে যাচ্ছিলাম প্রায়। ওর নাক আমার বুকে, হাত দিয়ে আমার কোমর জড়িয়ে আছে। আমার ডান হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে আছি, আর বাম হাত দিয়ে খাট থেকে পড়ে যাওয়া ঠেকাচ্ছি। এই ধরনের পরিস্থিতিতে যৌন উত্তেজনা হওয়ার প্রশ্নই আসে না। আমার নাক ওর মাথায়, ওর ছোট ছোট চুলের কারণে নাকে সুরসুরি লাগছিল আমার। ধুর, কিছু বলো, মৃদুরী আমার বুকে মুখ ঠুকিয়ে বলল। কি শুনতে চাও? যে কোনো কিছু, আমার ভালো লাগবে এমন কিছু। তুমি অনেক কিউট, আমি বললাম। মৃদুরী, সে বলল, আমার নাম বলতে হবে। মৃদুরী, তুমি অনেক কিউট। অনেক কিউট মানে কি? এত কিউট যে পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। মৃদুরী তার মুখ তুলে আমার দিকে তাকালো। তোমার কথা বলার মধ্যে আজব একটা ভঙ্গি আছে। তোমার কথা শুনে আমার মন দুর্বল হয়ে যাচ্ছে, টের পাচ্ছি। হাসতে হাসতে বললাম আমি। আরো সুন্দর কিছু বলো। মৃদুরী, আমি তোমাকে সত্যি পছন্দ করি, অনেক পছন্দ করি। অনেক মানে কতটুকু? বসন্ত ভাল্লুকের মতো, আমি বললাম। বসন্ত ভাল্লুক? মৃদুরী অবাক হয়ে তাকালো। এর মানে কি? বসন্ত ভাল্লুক কি জিনিস? ধরো বসন্তকালে তুমি একা একা মাঠের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছ, তখন দেখতে পেলে একটা সুন্দর ছোট ভাল্লুকের বাচ্চা, গায়ে ভেলভেটের মতো তুলতুলে লোম, চকচকে ছোট্ট চোখ, টুকটুক করে হেঁটে যাচ্ছে। তোমাকে দেখে বলল, হাই ছোট্ট মেয়ে, আমার সাথে ডিগবাজি খেলবে? তো তারপর তুমি আর ভাল্লুকের বাচ্চা সারাদিন একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘাসে ঢাকা নরম পাহাড়ি ডিগবাজি খেলে। মজার না ব্যাপারটা? হ্যাঁ, খুবই মজার। আমি তোমাকে ততটুকু পছন্দ করি। আমার শোনা সবচেয়ে সুন্দর কথা ছিল এটা। মৃদুরী আমার বুকে মুখ ঘষতে ঘষতে বলল, তুমি যদি আমাকে এরকম পছন্দ করো, তাহলে আমি যা বলি তা করবে আমার জন্য? রাগ করবে না তো? না, অবশ্যই রাগ করব না। আর তুমি সবসময় আমার দেখাশোনা করবে? অবশ্যই করব। আমি ওর ছোট ছেলেদের মতো চুলে হাত বুলিয়ে দিলাম। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার যে ভয় লাগে, বলল সে। আমি ওকে ধরে থাকলাম। কিছুক্ষণের মধ্যে ওর কাঁধ ওঠানামা করতে লাগলো। ওর ঘুমের মধ্যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। পিছলে বিছানা থেকে নেমে রান্নাঘরে গিয়ে বিয়ার খেলাম আমি। ঘুম আসছিল না। ভাবলাম একটা বই পড়া যাক, কিন্তু পড়ার মতো কিছু পেলাম না। মৃদুরীর রুমে গিয়ে দেখবো কিনা ভাবলাম। তারপর ভাবলাম ওর ঘুম ভেঙে যেতে পারে। বিয়ার খেতে খেতে হঠাৎ উপলব্ধি করলাম, আরে এইটাই তো একটা বইয়ের দোকান। সিঁড়ি বেয়ে নিচে গেলাম। আলো জ্বালিয়ে পেপারব্যাগ বইয়ের শেলফে দেখতে লাগলাম। আকর্ষণীয় কিছু পেলাম না। অনেক বই আমার আগে থেকে পড়া, অবশ্য স্রেফ পড়ার জন্য কিছু পড়া দরকার। আমি হারম্যান হিসের বিনিথ দ্য হুইল এর একটা রং জমা বই বের করলাম। সম্ভবত অনেকদিন থেকে বিক্রির অপেক্ষায় ঝুলছে দোকানে। ক্যাশ রেজিস্টারে দাম রাখলাম। কোবায়াসি বুক স্টোরের ভার কমানোর জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। রান্নাঘরের টেবিলে বসে বিয়ার খেতে খেতে বিনিথ দ্য হুইল পড়লাম। মিড স্কুলে ঢোকার পর আমি বইটা প্রথম পড়েছিলাম, আর এখন 8 বছর পর একই বই পড়ছি,
একজন মেয়ের রান্নাঘরে বসে, তার মৃত বাবার ছোট পাজামা পরে। কি আজব! এসব আজব ব্যাপার না ঘটলে হয়তো আমি কখনো বিনিত দ্য উইল আবার পড়তে বসতাম না। বইয়ের কাহিনী পুরনো, কিন্তু ব্যাপারটা খারাপ না। গভীর রাতে আমি বন্ধ বইয়ের দোকানে বসে আস্তে ধীরে পড়ে চললাম, এক লাইনের পর আরেক লাইন করে। রান্নাঘরের শেলফে একটা ধুলো পড়া ব্র্যান্ডের বোতল রাখা ছিল। একটা কফি কাপে অল্প ঢেলে চুমুক দিলাম। ভেতরটা উষ্ণ হয়ে উঠলেও ঘুম আসলো না। 3টা বাজার একটু আগে মিদুরের রুমে উকি দিলাম। সে গভীর ঘুমে মগ্ন, নিশ্চয়ই অনেক ক্লান্ত ছিল। কয়েক ব্লক দূরের দোকানের থেকে আসা আলো জানালায় পড়ে মনে হচ্ছিল চাঁদের আলোর মতো। মিদুরি আলোর দিকে পেছন ফিরে শুয়েছিল, এমনভাবে শুয়েছিল মনে হচ্ছিল বরফে জমে গেছে। কান কাছাকাছি নিতে আমি ওর শ্বাস প্রশ্বাসের শব্দ পেলাম। সে ঠিক তার বাবার মতো করেই ঘুমাচ্ছে। ঘোরাঘুরির সঙ্গী সুটকেসটা ওর বিছানার কাছেই রাখা। সাদা কৌটোটা চেয়ারের পেছনে ঝুলানো। ওর ডেস্ক সুন্দর করে গোছানো। ডেস্কের সামনের দেয়ালের একটি সুপি ক্যালেন্ডার টাঙানো। পর্দা সরিয়ে আমি বাইরে তাকালাম। চারপাশ একদম শুনশান, শুধু দোকানগুলো দাঁড়িয়ে আছে। সব দোকান বন্ধ, শাটার নামানো। লিকারের স্টোরের সামনে রাখা ভ্যান্ডিং মেশিনগুলো মনে হচ্ছে অপেক্ষা করছে ভোরের জন্য। দূর থেকে মাঝে মাঝে ট্রাকের চাকার শব্দ ভেসে আসছিল। রান্নাঘরে ফিরে গিয়ে আর একটু ব্র্যান্ডি খেয়ে বিনিত দ্য উইলে মন দিলাম। বই যখন শেষ হলো তখন আকাশ পরিষ্কার হওয়া শুরু করেছে। আমি ইনস্ট্যান্ট কফি বানিয়ে টেবিলে রাখা নোট পেপার আর বল পয়েন্ট কলম নিয়ে মিদুরের জন্য চিরকুট লিখলাম। আমি তোমার ব্র্যান্ডি কিছুটা খেয়েছি, আর 1 কপি বিনিত দ্য উইল কিনেছি। ভোর হয়ে গেছে, ডর্মে ফিরে যাচ্ছি। গুড বাই। তারপর একটু ইতস্তত করে লিখলাম, তুমি যখন ঘুমাও তোমাকে অনেক কিউট দেখায়। এরপর কফি কাপ ধুয়ে রান্নাঘরের আলো নিভিয়ে নিচে গেলাম। সাবধানে শব্দ না করে শাটার তুলে বাইরে বেরিয়ে পড়লাম আমি। ভয় পাচ্ছিলাম প্রতিবেশীরা আমাকে দেখে চোর-টোর সন্দেহ করে কিনা। কিন্তু ভোর 5টায় রাস্তায় কেউ ছিল না। বাড়িগুলোর ছাদে খালি কিছু কাক ছিল। আমি মিদুরের জানালার গোলাপি পর্দার দিকে একবার ফিরে তাকালাম। রাস্তায় স্ট্রিট কার থামালাম। লাইনের শেষ পর্যন্ত গিয়ে বাকিটা হেঁটে ডর্মে ফিরলাম। মাঝপথে একটা দোকান খোলা পেয়ে ভাত, মিসো স্যুপ, সবজির আচার আর ডিম ভাজা দিয়ে নাস্তা করলাম। ডর্মের পেছনে গিয়ে নাগাসাওয়ার জানালার টোকা দিতেই ও জানালা খুলে আমাকে ঢুকতে দিল। কফি চলবে? বলল সে। না। ওকে ধন্যবাদ জানিয়ে আমি আমার রুমে গেলাম। দাঁত ব্রাশ করলাম, পোশাক বদলালাম। তারপর চাদরের নিচে গিয়ে চোখ বুজলাম। শেষ পর্যন্ত স্বপ্নহীন গভীর ঘুম এসে আমার কাছে ধরা দিল।